আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের সিনেমার কায়দায় পুলিশের অ্যাকশন, এক রাতের অভিযানেই 380 প্রবাসী গ্রেপ্তার। নৌপ্রধানের দায়িত্ব নিলেন ওমানের বিদায়ী রাষ্ট্রদূত, র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী। লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগ, ওমানে আরও 4 সানাত সেন্টারের লাইসেন্স বাতিল। নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে, চরম বেকায়দায় মোদী সরকার। প্রবাসী কার্ড চালু হবে আগস্টে, ডিসেম্বরের মধ্যেই হাতে পাবেন 50,000 প্রবাসী। মদের দোকানে ঢুকে চিতাবাঘের তাণ্ডব, ভারতে কোনো রকমে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সোহার শহরে 33টি স্থানে একযোগে নজিরবিহীন অভিযান চালিয়েছে রয়্যাল ওমান পুলিশ। এ সময় আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের 380 জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 দেশের প্রবাসীদের সমন্বয়ে গঠিত এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ ও ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করে সাইবার প্রতারণা চালিয়ে আসছিল। ওমানে এমন অভিযান দেখা গেছে খুব কমই। এর মধ্যে দিয়ে একটি বড় মাপের আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের জাল ছিন্ন করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহর শহরের 33টি স্থানে একযোগে অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত 380 জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাইবার প্রতারণার কাজে ব্যবহৃত 1800টির বেশি ইলেকট্রনিক সরঞ্জাম এবং 21টিরও বেশি ভিন্ন ভিন্ন দেশের অবৈধ মুদ্রা জব্দ করা হয়। দীর্ঘদিনের নিবিড় তদন্ত ও নজরদারির পর রয়্যাল ওমান পুলিশ সতর্কতার সঙ্গে এই সমন্বিত অভিযান পরিচালনা করে। জানা গেছে, এশিয়ার 5টি দেশের নাগরিকদের সমন্বয়ে গঠিত এই অত্যাধুনিক সাইবার অপরাধী চক্রটি অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের কার্যক্রম চালাচ্ছিল। শহরের বিভিন্ন গোপন আস্তানা, আবাসিক অ্যাপার্টমেন্ট ও হোটেল থেকে তারা এই বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করে আন্তর্জাতিক পরিসরে প্রতারণা চালিয়ে আসছিল। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সাইবার অপরাধের বিরুদ্ধে এটি ওমানের অন্যতম বৃহৎ অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। কর্তৃপক্ষের মতে সফল এই অভিযানটি দেশটির উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি এবং সক্ষমতারই প্রমাণ। সমাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সংগঠিত অপরাধ দমনে রয়্যাল ওমান পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নৌবাহিনীর প্রধানের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী নৌবাহিনী প্রধান। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। এর আগে মিসবাউল আজিম ওমানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব উপস্থিত ছিলেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এমজে আরিফ বেগের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে 2029 সালের 22 জুলাই পর্যন্ত মোট 3 বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম 1987 সালের 1 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। 1989 সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি মেরিটাইম গভর্নেন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দৈনন্দিন কার্যক্রমে লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগে ওমানে আরও 4টি সানাত সার্ভিস সেন্টারের লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। প্রবাসীদের ডিজিটাল সেবা নিতে গিয়ে হয়রানি এড়াতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য নতুন করে আরও 10টি কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে ওমান সরকার। ওমানে প্রবাসী ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা দেওয়া 4টি সানাত সার্ভিস সেন্টারের লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। দৈনন্দিন কার্যক্রমে নিয়ম ভঙ্গের অভিযোগে বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। গ্রাহকরা যেন সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এর আগে একই কারণে আরও 6টি সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন করে বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সোহারের বাহাজাত আল ফালাজ মডার্ন ট্রেডিং এবং সালালা দাওয়াই, সালালা প্রিন্টিং, নূর আল মদিনা ন্যাশনাল ট্রেডিং ও দুররাত প্রিজম ট্রেডিং। ভবিষ্যতে আইনি ঝামেলা এড়াতে লাইসেন্সপ্রাপ্ত বাকি কেন্দ্রগুলোকেও কঠোরভাবে সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেন ভোগান্তি ছাড়া সেবা পান তা নিশ্চিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে বাতিল হওয়া কেন্দ্রগুলোর কারণে গ্রাহকদের সেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য নতুন আরও 10টি সানাত কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে ওমান সরকার। নতুন এই কেন্দ্রগুলো পরিচালনার সুযোগ পাবেন কেবল যোগ্য ওমানি নাগরিকরাই। বর্তমানে দেশটিতে 922টি সানাত সেন্টার চালু রয়েছে, যেখান থেকে প্রবাসীদের ভিসা নবায়ন ও সিভিল আইডিআর কাজসহ প্রায় 390 ধরনের ডিজিটাল সেবা দেওয়া হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় চরম অব্যবস্থাপনার প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। পুলিশের ধরপাকড় ও লাঠিচার্জ উপেক্ষা করে লাখো তরুণের এই গণ আন্দোলন মোদী সরকারকে চরম বেকায়দায় ফেলেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র যুব আন্দোলন মাত্র 3 দিনের ব্যবধানে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও ধরপাকড়ের পর আন্দোলন আরও বেগ পায়। পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে এটি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যুব নেতৃত্বাধীন গণ আন্দোলনে পরিণত হয়েছে। সংঘর্ষে বহু আন্দোলনকারী আহত হন ও শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। এরপর মুম্বাই, বেঙ্গালুরু ও গোয়ায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা দিল্লির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামেন। একই দিনে হায়দ্রাবাদ, ইন্দোর, দেরাদুন ও লাদাখে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বাইরে লন্ডন ও আরও কয়েকটি শহরে ভারতীয় শিক্ষার্থীরা ও প্রবাসীরাও আন্দোলনের প্রতি সমর্থন জানান। আন্দোলনের জেরে বুধবার ভারতের সংসদের অধিবেশনও উত্তপ্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে কৌতূহল জাগছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ক্ষমতা ছেড়ে পালাতে চলেছেন। যদিও বৃহস্পতিবার সকাল সকাল নতুন ঘোষণা দিয়ে তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং তা হবে দ্রুত বিচার আদালতে। তবে তাতে খুব একটা কাজ হবে বলে মনে হচ্ছে না, কারণ বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও নরেন্দ্র মোদীকেও ক্ষমা চাইতে বলেছেন। রেমিট্যান্স যোদ্ধাদের সামাজিক মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে আগামী আগস্ট মাসেই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত প্রবাসী কার্ড। সরকারের এই যুগান্তকারী উদ্যোগের ফলে প্রবাসীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন ও সহজ শর্তে ঋণ সহ নানা সুবিধা পাবেন। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই 50,000 প্রবাসীর হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রবাসীদের জন্য বড় ধরনের সুসংবাদ নিয়ে এসেছে সরকার। আগামী আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড হিসেবে এটি ইস্যু করা হবে। ডিসেম্বরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুনের মধ্যে মোট 2 লাখ প্রবাসীর হাতে এই কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্ডটিতে আধুনিক ব্যাংকিং পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকবে, ফলে প্রবাসীরা যে দেশে আছেন সেখানকার মুদ্রায় এবং বাংলাদেশের টাকায় কেনাকাটা বা খরচ করতে পারবেন। এছাড়া প্রবাসে বসেই পরিবারের সদস্যদের জন্য দেশের নির্দিষ্ট সীমার কেনাকাটা করে দেওয়া যাবে। এছাড়া বিমানবন্দরে বিশেষ প্রোটোকল সেবা, এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, উড়োজাহাজের টিকিট ও হোটেল ডিসকাউন্ট পাবেন কার্ডধারীরা।
প্রাথমিক পর্যায়ে যাদের ইতিমধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি কার্ড আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে নতুন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবাসী কার্ড দেওয়া হবে। যাদের বিএমইটি কার্ড আছে তাদের ক্ষেত্রে নতুন কোনো ফি নাও লাগতে পারে, তবে নতুনদের নিবন্ধনের জন্য নির্ধারিত সরকারি ফি প্রযোজ্য হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই কার্ড প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভারতের রাজস্থানের লোকালয়ে এসে তাণ্ডব চালিয়েছে একটি চিতাবাঘ। এ সময় হঠাৎ একটি মদের দোকানে বাঘটি ঢুকে পড়লে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। এটি দোকানের ভেতরে থাকা বিক্রয় কর্মীর উপরও ঝাঁপিয়ে পড়ে। যদিও দীর্ঘ ধস্তাধস্তির পর তিনি কোনো রকমে প্রাণে বাঁচতে সক্ষম হন এবং পরবর্তীতে বনকর্মীরা অভিযান চালিয়ে বাঘটিকে খাঁচাবন্দি করেন। ভারতের একটি মদের দোকানে চিতাবাঘ ঢুকে পড়ার এক ভয়াবহ ঘটনা ঘটেছে। ফক্স নিউজে শেয়ার করা ফুটেজে চিতাবাঘটিকে দোকানের ভেতর কর্মীর উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। প্রাণ বাঁচাতে ওই কর্মী তখন বাঘটির সাথে রীতিমতো ধস্তাধস্তি আরম্ভ করেন। জানা গেছে চিতাবাঘটি পার্শ্ববর্তী জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল। মদের দোকানে ঢোকার আগে এটি বাজারের কাছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাওয়া এক বনকর্মীর উপর হামলা করে। এরপর দোকানের বাইরে বসে থাকা ফতেল আলকলি নামের এক ব্যক্তির উপর আক্রমণ চালানোর পর সেটি সোজা মদের দোকানের ভিতর ঢুকে যায়। দোকানের ভেতর তখন সঞ্জয় গুর্জর নামের এক বিক্রয়কর্মী কাজ করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘটি কাউন্টার টপকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সৌভাগ্যবশত সঞ্জয় ও তার এক সহকর্মী দ্রুত দোকান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং বাইরে থেকে শাটার টেনে বাঘটিকে ভেতরে আটকে ফেলেন। হামলায় সঞ্জয়ের নাক, কাঁধ এবং হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। খবর পেয়ে জয়পুর চিড়িয়াখানা থেকে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 5 ঘন্টার দীর্ঘ অভিযানের পর তারা ট্যাঙ্কুলাইজার ছুড়ে চিতাবাঘটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হন। বন কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর বাঘটিকে পুনরায় তার প্রাকৃতিক আবাসে ছেড়ে দেওয়া হবে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের সিনেমার কায়দায় পুলিশের অ্যাকশন, এক রাতের অভিযানেই 380 প্রবাসী গ্রেপ্তার। নৌপ্রধানের দায়িত্ব নিলেন ওমানের বিদায়ী রাষ্ট্রদূত, র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী। লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগ, ওমানে আরও 4 সানাত সেন্টারের লাইসেন্স বাতিল। নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে, চরম বেকায়দায় মোদী সরকার। প্রবাসী কার্ড চালু হবে আগস্টে, ডিসেম্বরের মধ্যেই হাতে পাবেন 50,000 প্রবাসী। মদের দোকানে ঢুকে চিতাবাঘের তাণ্ডব, ভারতে কোনো রকমে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।